হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফর্মাল নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ছোট্ট একটা টপিকস নিয়ে, ভ্যালিডেশনের উপর একটা ছোট্ট ভিডিও করব। ভিউয়ার্স, আমার চ্যানেলে অলরেডি প্রসেস ভ্যালিডেশন, মেথড ভ্যালিডেশন নিয়ে ভিডিও তৈরি করা আছে, যেটার লিঙ্ক আমি টপ আপে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো আজকে মূলত ভ্যালিডেশনের যে বেসিক ইনফরমেশন আছে বা বেসিক এক্সপ্লানেশন আছে, সেই বেসিকটা নিয়ে আলোচনা করছি যে ভ্যালিডেশনটা কী। সো আশা করছি ভিডিওটি সবারই খুব ভালো লাগবে। শুরু করার আগে যেটা বলবো যে এই ভ্যালিডেশনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আপনি যদি ফার্মাসি জবে যান, সেক্ষেত্রে আপনার ভ্যালিডেশন সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকতে হবে, কারণ ফার্মাসিউটিক্যালসে জিএমপি, সিজিএমপি প্র্যাকটিসের পাশাপাশি ভ্যালিডেশন প্র্যাকটিসটাও কিন্তু করা হয়, যেটার প্রেক্ষিতে প্রসেস ভ্যালিডেশন, মেথড ভ্যালিডেশন যে কোনো ধরনের এক্সামে আপনি যদি যান, সেক্ষেত্রে আপনার এই ভ্যালিডেশন, তারপর হচ্ছে এগুলোকে বেস বলা হয়, ওয়ান কাইন্ড অফ জিএমপি, সিজিএমপি, এই টপিকসগুলোকে ফার্মাসিউটিক্যালস ফিল্ডে, বিশেষ করে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে যারা যাচ্ছেন বা যারা আর&ডি ডিপার্টমেন্টে যাচ্ছেন, তাদের জন্য ভ্যালিডেশনটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমি আজকে সেই টপিকসটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, প্রথমে হচ্ছে আজকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, প্রথমটা হলো ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ এটার ডেফিনেশনটা নিয়ে আলোচনা করব। তারপর থাকবে রিজনসগুলো এবং বেনিফিটস। সো শুরু করি। প্রথমেই যেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথা বা ইন্ট্রোডাকশন। ভ্যালিডেশন বলতে আসলে কি বোঝায়? ভ্যালিডেশন বলতে আমি যদি সহজভাবে বলি, তাহলে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডকুমেন্ট। যে কোনো একটা কোম্পানির জন্য ডকুমেন্টেশন কিন্তু খুব এমার্জেন্সি বা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। আপনি যে কোনো ম্যানুফ্যাকচারিংয়ে যান, যখন, যেহেতু আমরা জানি যে এফডিএ কর্তৃক বিভিন্ন রুলস রেগুলেশন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উপর দিয়ে থাকে এবং সেটা স্ট্রিক্টলি ফলো করতে হয়। তো হয় না যে বাইরের দেশের থেকে অনেক সময় অডিটে আসে, আপনি যদি বাইরে এক্সপোর্ট করতে চান, নট অনলি বাইরে, আপনি যে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিয়েছেন, সেটারও বেশ কিছু রুলস রেগুলেশন আছে। তো ভার্চুয়ালি আপনি কি শো করবেন? সো তখন কিন্তু আপনাকে ডকুমেন্ট শো করতে হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ মেইন পার্ট ভ্যালিডেশন। ওকে, আর ভ্যালিডেশন মূলত হচ্ছে যে আপনি যে টেকনিক্সটা, ওকে, আমি যদি ফর এক্সাম্পল একটা মেথড ধরি, ফার্মাসিউটিক্যাল ফিল্ডে অনেক ধরনের মেথড আসলে কাজে লাগে। যেমন অ্যানালাইটিক্যাল ডিপার্টমেন্টে এইচপিএলসি নিয়ে কথা বলা হয়, ইউভি নিয়ে কথা বলা হয়, তারপর আরও অনেক কিছু আছে যেটা দিয়ে অ্যানালাইসিস করা হয়। তো এরকম একটা মেথড যদি ধরি এইচপিএলসি, সো এইচপিএলসি টেকনিকটা, মেথডটার ভ্যালিডেশন কেন করা প্রয়োজন? এই মেথডটার মানে এটার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একটা ডকুমেন্টেশন ওয়ার্কের দরকার, এবং সেটা সেই করতে পারবে যে ওই কোম্পানিতে এইচপিএলসি নিয়ে কাজ করছে। সেই অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্টে যে এইচপিএলসি নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করছে, সেই কিন্তু এই ডকুমেন্ট ওয়ার্কটা করবে। এখানে যেমন থাকবে যে আপনি যে, মানে আপনার কোম্পানিতে যে ধরনের এইচপিএলসিগুলো আছে, সেগুলোর সব ধরনের ডকুমেন্টেশন ওয়ার্ক, লাইক এটা কত, এটার ডিটেলস, ওকে, এটা কোন দেশীয় কোম্পানি, এটার মধ্যে কি কি আছে, হ্যাঁ, তারপর দরকার হলে এটা রান করলে কেমন রেজাল্ট দিচ্ছে, সব কিছু অ্যানালাইসিস করে ডকুমেন্ট তৈরি করা হয়। আর সেই ডকুমেন্টটাকে আমরা বলে থাকি ভ্যালিডেশন। ওকে, সো এখানে যেমন বলা হয়েছে, ভ্যালিডেশন ইজ এ ডকুমেন্টেড এভিডেন্স অফ দ্য কনসিস্টেন্সি অফ এনি প্রসেস অর সিস্টেম। ওকে, ঠিক একই কথা কিন্তু আমি বললাম, যেমন এইচপিএলসির ক্ষেত্রে এরকম ডকুমেন্টেড ওয়ার্ক করা হচ্ছে, ঠিক একইভাবে আপনি যে প্রসেসটা ফলো করে ট্যাবলেট ম্যানুফ্যাকচার করছেন, ক্যাপসুল ম্যানুফ্যাকচার করছেন, সেই প্রসেসটার ইনস থেকে, মানে স্টেপ
একদম ইনিশিয়াল স্টেজ এপিআই কোথা থেকে আনা হলো, সেটার কি কি চেকিং হয়েছে, সেই সব কিছু কিন্তু ডকুমেন্টেশন করা হয়। ওকে, বা আপনি যে প্রসেসগুলো নিয়ে কাজ করছেন, যেমন এইচপিএলসির কথা বললাম, ঠিক একইভাবে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডকুমেন্টেড, অর্থাৎ ইউভির রেঞ্জ কত, আপনার কোম্পানির যে ইউভিগুলো ইউজ করছে তাদের রেজাল্ট কেমন দেয়, রিটেনশন টাইম কেমন, রেজুলেশন কেমন, মানে সব কিছু। ওকে, তারা একটা ডকুমেন্ট তৈরি করে, এই ডকুমেন্টটাকে আমরা বলি ভ্যালিডেশন। এখন পয়েন্ট হচ্ছে এই ভ্যালিডেশন করার কারণটা কি, করার মেইন যেটা কারণ সেটা হচ্ছে যে আপনি যখন ফর এক্সাম্পল আপনি যদি একটা কোম্পানি স্টার্ট করেন, সেখানে আপনি 5টা এইচপিএলসি নিয়ে কাজ করছেন, এই 5টা এইচপিএলসি আপনি একই কোম্পানি থেকে এনেছেন। সো এই 5টা এইচপিএলসি যদি আপনি অ্যানালাইসিস করে ডকুমেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে এইচপিএলসিটা ধরে নিলাম 1 বছরের জন্য আপনি ডকুমেন্ট তৈরি করলেন, এবং 5-6 মাস অন্তর অন্তর, মানে 1 বছরে আপনি 2বার এটাকে রিচেক করলেন যে এই যে ভ্যালিডেশনগুলো করলাম, ভ্যালিডেশন বলতে যে এটা কত তাড়াতাড়ি রেজাল্ট দিচ্ছে, এটার সেপারেশন টেকনিকটা কতটা নিখুঁতভাবে এইচপিএলসি কাজ করছে, কলামগুলো কী দিয়ে তৈরি, ডিটেক্টর কী দিয়ে তৈরি, তারপরে এগুলো কিভাবে কাজ করে, সেপারেশন টেকনিকটা কি পারফেক্টলি করে কি না, এই যে ডিটেলস ইনফরমেশন, এগুলো আপনি ডকুমেন্ট যদি 1 বছরের জন্য করেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি এইচপিএলসি ইউজ করে এই 1 বছরে যত ধরনের ম্যানুফ্যাকচারিং কাজ করেছেন, অ্যানালাইসিস কাজ করেছেন, সব কিছু কিন্তু ভার্চুয়ালি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। তার কারণ হলো এই ভ্যালিডেশন ডকুমেন্ট, এবং এটাই হচ্ছে ভ্যালিডেশনের বেসিক থিং, বা একদম বেসিক যে এক্সপ্লানেশনটা। আমি সহজভাবেই বললাম, আমি জানি না কে কীভাবে নেবে, বাট বোঝানোর জন্য আমি এতটা ইজি করে বলছি। দেন এখন আসি এটার হিস্ট্রিতে, কেন এটা করা হয়েছিল। ইট ওয়াজ ফার্স্টলি অ্যাপিয়ারেড ইন 1978 ইন দ্য ইউনাইটেড স্টেটস বাই দ্য FDA to investigate the failure of the product in sterility, and now it is very common concept in the pharmaceutical industries throughout the world. দ্যাট মিন হচ্ছে 1978 সালে FDA কর্তৃক এই রুলসটা জারি করা হয়। কেন করা হয়? কারণ আমি এই যে বললাম যে আপনি একবার যদি ভ্যালিডেশন তৈরি করলেন একটা টেকনিকের 1 বছরের জন্য, সো এই 1 বছর পর্যন্ত এটা অ্যাকসেপ্টেবল হবে। দেন তারপর কিন্তু আপনার নতুন করে আবার ভ্যালিডেশন তৈরি করতে হবে। এর কারণ কি, আপনি যদি একবার তৈরি করে সেটা দিয়ে বছরের পর বছর কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটিতে সমস্যা হতে পারে। যেখানে বলা হয়েছিল যে একবার প্রোডাক্টের স্টেরিলিটি ফেল করে গিয়েছিল, যার কারণে FDA কর্তৃক এই রুলস যারা করা হয় যে প্রতি ইয়ারে আপনি একটা ডকুমেন্ট ওয়ার্ক করবেন, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রসেসটা ঠিক আছে, ঠিকভাবে রিডিং দিচ্ছে, এবং এটার রেজাল্টও 190% কারেক্ট হচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে ভ্যালিডেশনের একদম বেসিক থিং। এবার চলে যাচ্ছি, validation protocol and validation master plan are essential. Validation may be beneficial for the manufacturer in this way. কোন ওয়েতে এটা বেনিফিশিয়াল হতে পারে? ইট ডিপেন্ডস দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ প্রসেস ডিক্রিজেস দ্য রিস্ক প্রসেসিং। অর্থাৎ এই প্রসেসটা আপনি যদি ভ্যালিডেট করেন, সেক্ষেত্রে কি হচ্ছে, প্রসেসটাকে আপনার রিভিউ করতে হচ্ছে, আপনাকে একটা অ্যানালাইসিস করতে হচ্ছে। অ্যানালাইসিস করতে গেলে কোথাও কোনো রিডিং ভুল দিচ্ছে কিনা বা মেশিনটা ঠিক আছে কিনা, এটা কিন্তু রিভিউ করা হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, আপনি যখন লার্জ প্রোডাকশানে যাচ্ছেন, তখন কিন্তু যদি মেশিনে সমস্যা থাকে, রিডিং যদি ভুল দেয়, সেক্ষেত্রে আপনি সমস্যাটা আগেই সলভ করতে পারবেন, এবং আপনার নষ্ট হওয়ার রিস্ক অনেকটাই কমে গেল। দেন আরেকটা হচ্ছে ইট ডিক্রিসেস দ্য রিস্ক অফ কস্টেস। একই কথা, আপনি যদি লার্জ প্রোডাকশানে যান এবং সেটা যদি মাঝপথে বন্ধ হয়ে যায় কোনো কারণে, বা লার্জ প্রোডাকশান কন্টিনিউ হলো, রেজাল্টটা ভুল দিল, তাহলে কি হচ্ছে, আপনার বড় একটা কস্ট রিস্কে চলে যাচ্ছে, বা কোম্পানি লস হচ্ছে। যদি ভুল রিডিং দেয়, তাহলে আপনার নতুন করে স্টার্ট করতে হবে। সো এই ধরনের সমস্যা আপনি দূর করতে পারেন যদি ভ্যালিডেশন করা থাকে। দেন হচ্ছে
ইট ডিক্রিজেস দ্য রেগুলেটরি নন কমপ্লায়েন্স। ওকে, সো এইটার ফলে কি হচ্ছে, রেগুলেটরি নন কমপ্লায়েন্সও অনেকটাই কমে যাচ্ছে। দ্যাট মিন আপনার মেথডটা সবসময় আপ টু ডেট থাকছে। অতএব আপনি যে কোনো টেকনিকে এটাতে ইউজ করেন না কেন সেটা অ্যাকসেপ্টেবল হবে, এবং সেক্ষেত্রে আপনার রিস্ক, ম্যানুফ্যাকচারিং রিস্কও অনেকটাই কমে যাবে। দেন চলে যাচ্ছে why validation. Among the reasons for validation is that it is a regulatory requirement for virtually every process in the global healthcare industry for pharmaceuticals, biologics, medical devices. যে পয়েন্টটা আমি বললাম যে ভ্যালিডেশন বলতে আসলে একটা ডকুমেন্টেড ওয়ার্ক বোঝায়, অর্থাৎ আপনি এই প্রসেসটাকে যে রিভিউ করছেন, এটাকে নিয়ে যে আপনি অ্যানালাইসিস করছেন, সেটা আপনি একটা নোট ডাউন করবেন, একটা পেপারে পাবলিশ করবেন। দিস ইজ কল্ড ডকুমেন্টেশন। সো এই ডকুমেন্টটা আপনি ভার্চুয়ালি শো করতে পারেন যে কোনো জায়গায়, এবং এই ভার্চুয়ালি এই ডকুমেন্টটা যখন দেখবে, যদি আমি বলি গ্লোবাল হেলথ থেকে, সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হতে পারে, FDA হতে পারে, তারা যদি দেখে বা তাদের থেকে অডিটে আসে, আপনার জাস্ট এই পেপারটাই কিন্তু আপনার অনেক রিস্ক থেকে আপনাকে বাঁচাতে পারে। সো এই মূলত ডকুমেন্টেশন ওয়ার্কের ফলে আপনি ভার্চুয়ালি এটা শো করতে পারবেন, এটা ওয়ান কাইন্ড অফ লাইসেন্স। ওকে, সো দেন চলে যাচ্ছে বেনিফিটসগুলোতে। বেনিফিটসগুলো বোঝাই যাচ্ছে, তারপরেও আমি জাস্ট এখানে একটু বললাম। রিডাকশন ইন রিজেকশন অ্যান্ড রিওয়ার্ডস, অর্থাৎ এটা রিজেকশন এবং রিওয়ার্ডসের থেকে অনেকটাই কমাই দিতে পারে। অর্থাৎ যদি মেথড ভ্যালিডেট থাকে, প্রসেস ভ্যালিডেট থাকে, তাহলে আপনার কি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং অনেকটাই তাড়াতাড়ি হবে, রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ ব্যাচ ফেলিওর হওয়ার সম্ভাবনা কম থাকবে, যেহেতু আপনার টেকনিকটা আপ টু ডেট, আপনার মেথডগুলো আপ টু ডেট, এবং আপনি যে অ্যানালাইটিক প্রসিডিওর ইউজ করছেন বা অ্যানালাইসিস করার জন্য যে মেথডগুলো বা যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করছেন, সেগুলোও আপ টু ডেট, অর্থাৎ কোথাও কোনো আটকানোর ওয়ে নাই। সো এতে কি হচ্ছে, ব্যাচ ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। দেন রিডাকশন ইন ইউটিলিটি কস্টেস, স্বাভাবিকভাবেই আপনার কস্টটাও লস হবে না। অ্যাভয়েডেন্স অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি অ্যাভয়েড করতে পারবেন। ফিয়ার কমপ্লেন্টস অ্যাবাউট প্রসেস রিলেটেড ফেইলিওরস, অর্থাৎ খুব কম কেসেই দেখা যায় যে ফেইলিওর হয়। যদি আপনার মেথড, প্রসেস সব কিছু ভ্যালিডেট থাকে, আপনি যদি নিয়মিত ভ্যালিডেট করেন, ভ্যালিডেশন ওয়ার্ক করেন, ডকুমেন্টেশন করেন, অর্থাৎ আপনি নিয়মিত রিভিউ করেন, সেক্ষেত্রে আপনার ফেইলিওর হওয়ার চান্স অনেকটাই কম। ওকে, এবং এতে কি হচ্ছে যে আপনার কোম্পানিও লাভবান হচ্ছে। ব্যাচ প্রোডাকশানে যদি ফেইলিওর কম হয়, সেক্ষেত্রে সেই কোম্পানি অবশ্যই লাভবান হবে। দেন রিডিউসড টেস্টিং প্রসেস অ্যান্ড ফিনিশড গুডস। ওকে, টেস্টিং প্রসেস এবং ফিনিশড গুডসটাও রিডিউস করা যায়। এবং আরেকটা হলো মোর র্যাপিড অ্যান্ড অ্যাকুরেট ইনভেস্টিগেশন ইনটু প্রসেস ডেভিয়েশন, অর্থাৎ আপনার যদি প্রসেস থেকে শুরু করে সব কিছু ভ্যালিডেট থাকে, সেক্ষেত্রে আপনার প্রসেসটা কন্টিনিউ করতে অনেক কম সময় লাগবে, অনেক তাড়াতাড়ি আপনি অনেক বড় ব্যাচ প্রোডাকশান তৈরি করতে পারবেন, এবং রিস্ক অনেক কম হবে। এবং আরও কিছু আছে, সেটা হচ্ছে যে মোর র্যাপিড অ্যান্ড রিলায়েবল স্টার্ট আপ অফ নিউ ইকুইপমেন্ট, আপনি যখন নিউ ইকুইপমেন্ট আনবেন, সেক্ষেত্রেও আপনার স্টার্ট আপ করতে অনেকটাই ইজি হবে, যেহেতু নিউ ইকুইপমেন্টের ক্ষেত্রেও আপনার ভ্যালিডেশন ওয়ার্ক করা থাকলে আপনার জন্য সহজ হবে সেই ইকুইপমেন্টটা ইউজ করতে। দেন হচ্ছে ইমপ্রুভড এমপ্লয়ি অ্যাওয়ারনেস অফ প্রসেস, আপনার যেহেতু ভ্যালিডেশন করা আছে, অর্থাৎ আপনি আগেই যে কাজটা করছেন, যে অ্যানালাইটিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছেন, ধরে নিলাম যে আপনি HPLC নিয়ে কাজ করছেন, তো আপনি যদি HPLC নিয়ে আগে কাজ করে থাকেন, আগে অ্যানালাইসিস করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার এমপ্লয়ীদের এটা বলতে পারবেন যে এইটা এইভাবে ইউজ করতে হবে, তাদেরকে আরও বেশি কনসার্ন করতে পারবেন। সো এটা বলা হচ্ছে যে এমপ্লয়ি অ্যাওয়ারনেসটা অনেকটাই বাড়ানো যায় প্রসেসের ক্ষেত্রে। এবং মোর র্যাপিড অটোমেশন, অর্থাৎ এইটা অনেক র্যাপিড, অটোমেশনটা অনেক র্যাপিড হয়, যেহেতু কোথাও কোনো আটকানোর ওয়ে নাই, আপনার প্রসিডিওর সঠিক, আপনি যে মেথডটা ইউজ করছেন সেটাও ভ্যালিডেট। সো আপনি জানেন যে আগেই আমি একবার এটা নিয়ে কি করেছি, রিভিউ করেছি, অ্যানালাইসিস করেছি, সো রিস্ক হওয়ার কোনো চান্স নাই বা ফেল করার কোনো চান্স নাই। ওকে, সো এই কারণে ভ্যালিডেশন ওয়ার্কটা খুবই জরুরি। ওকে, তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।